একটানা ৭ দিন তীব্র জ্বরের তাপদাহ আর সর্দি কাশির মতো বিদঘুটে অসুস্থতায় ভুগে তবে সেদিন সারাবেলা বাড়ি থাকার পাট চোকাল ওরও। এখন জ্বর নেই মোটেই। গত কয়েকদিনের থেকে আজ শরীরটাও বেশ হালকা লাগছে। তবে খুসখুসে কাশিটা যেন পিছুই ছাড়ছে না। দিনের বেলা যেমন তেমন রয়ে শুয়ে হয়, কিন্তু রাত হলে কেন যেন কাশির ১৪ গোষ্ঠী এসে ওর ঘুম হারাম করে দেয়। সাধে কি আর ওরও এটাকে বিদঘুটে রোগ বলে? আজ মনে হচ্ছে এককালে রোদ উঠেছে পূর্বাকাশে। ওরু উঠে গিয়ে জানালার পর্দা সমেত কাঁচ সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল ঠান্ডা হাওয়া নাক ছিঁড়ে ভেতরে প্রবেশ করলো ওর। রোদের তাপ যতটা মনে হচ্ছিল ততটাও গাঢ় না। মুখ ভার করে আবারও জানালার কাঁচ টেনে দিল ওরু। মনে মনে ভাবলো, এই ঠান্ডা বাতাস লেগে যদি আবারও জ্বরটা ফিরে আসে, তাহলে আবার নির্ঘাত মেরে আলুর দম বানিয়ে দেবে। পর্দাটা আর টানল না। রুমের কোণ থেকে একটা বার স্টুল টেনে নিয়ে গালে হাত দিয়ে বসে পড়ল জানালার মুখোমুখি। প্রকৃতির আবহমান উত্থান পতন দেখতে দেখতে যখন ভাবলেশীন হয়ে পড়ে অষ্টাদশের উদাসীন মন, তখনই রুমের বাইরে হাতের আঙুল দিয়ে দরজায় টক টক আওয়াজ তুলে করা নাড়ে অষ্টাদশীর মনে গ্রিক খ্যাতিপ্রাপ্ত সুদর্শন যুবক। ওর পেছনে ঘুরল তৎক্ষণাৎ। দেখল পুরো ফর্মাল ড্রেস আপে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে কৃতিক। চুলগুলো আজ এলোমেলো নয়, বরং হেয়ার জেল দিয়ে পরিপাটি করা। সফেদ শার্টের উপর নেভি ব্লু কোটে আর গ্রে রঙের রিস্ট ওয়াচে তাকে অসম্ভব মানিয়েছে। অবশ্যই এটা নতুন কিছু নয়। প্রথম দুদিন বাড়িতে সারাক্ষণ গেম খেলে কাটালেও গত ১ সপ্তাহ ধরেই প্রতিদিন রেডি হয়ে কোথাও যায় কৃতিক। ওরও জানি না কৃতিক কোথায় যায়, আর জানতেও চায় না। কারণ অরুর চোখে কৃতিক একজন নির্দয় মানব। কতটা অমানুষ হলে একজনকে এমন প্রতিকূল আবহাওয়ায় ঘর থেকে বের করে দিয়ে ঘুমিয়ে যেতে পারে মানুষ, ভেবে পায় না ওরও। আর না কৃতিকের কাছ থেকে এর কোনো জবাব আছে। এই লোক বেপরোয়া স্বভাবের জানতো, তাই বলে এতটা, তাও বিনা কারণে। এখনো সেসব কথা ভাবলে মাথাটা জ্বলন্ত লাভায় টকভক করে ওঠে অরুর। দ্বিতীয়বারের মতো কৃতিকের দরজায় টোকা দেওয়ার আওয়াজ পেয়ে সম্মোহন ফিরে পেল অরু। তবে কোনো কথা না বলে শুধু জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করলো কৃতিকের দিকে। জবাবে নিজ পকেটে হাত গুজে রেখে একটানা কয়েক মিনিট নিষ্প্রভ তাকিয়ে রইল কৃতিকও। কৃতিকের চোখ নিষ্প্রাণ, তবে তাকালে মনে হয় কথাদের রাজ্য। এ চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। ওরও পারল না। চোখ নামিয়ে সংশয় বোধ করল। তারপর বাধ্য হয়ে জিজ্ঞেস করেই ফেলল, কিছু বলবেন? না। সশব্দে কথাটা বলে দ্রুত স্থান ত্যাগ করে চলে গেল কৃতিক। অজ্ঞাত রূপ কিছু না বুঝে সেদিকেই তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, এই লোকটা কেন এমন? ভারী অদ্ভুত। অবসেশন মানে ঘোর। হ্যাঁ ওটাই। তুই আমার প্রতি অবসেসড অর্ণব, আর কিছু নয়। অযথা নিজের মূল্যবান সময় নষ্ট করিস না। আমার জীবনটা পদ্মপাতার জলের মতোই, আজ আছি কাল নেই। দেখা গেল নিজ বাবার হাতেই। বাক্যটুকু আর শেষ করতে পারল না এলিসা। তার আগেই ফোনের উপাস থেকে কড়া গলায় শাসিয়ে উঠল অর্ণব, চুপ করবি এলিসা? এই এক বাসি গল্প শুনিয়ে শুনিয়ে আর কতদিন দূরে সরিয়ে রাখবি আমাকে? যেদিন নিজ চোখে দেখবি সেদিন বুঝবি আমি কোনো বাসি কিংবা বেহুদা কথা বলছি না। যেদিন দেখব সেদিন তুইও একা থাকবি না, আমরা তিনজনই তোর সাথেই থাকবো। নিজেকে এতটা হেল্পলেস ভাবার কিছু নেই। আমার জন্য তোরা কেন বিপদে পড়তে যাবি? অর্ণব শীতল কণ্ঠে বলল, তুই আর আমরা কি আলাদা বল? এলিসা জবাব দেয় না। এই অর্ণবটাকে বুঝিয়ে বুঝিয়ে হয়রানও নিজেই। কাজের কথা বলতে গেলেও ঘুরিয়ে ফিরিয়ে প্রেম টপিকে চলে আসে। আশ্চর্য। কিন্তু অর্ণবই বা কি করবে? ভালোবাসা তো আর পরিস্থিতি বুঝতে চায় না, আর না মানতে চাই কোনো বাধা। নইলে এলিসার মতো নামকরা পকার প্লেয়ারকেই কেন ভালোবাসতে গেল? দুনিয়াতে আর কি কোনো ভালো মেয়ে ছিল না? একটা দীর্ঘশ্বাস ছেড়ে এলিসা শুধায়, এখন কোথায় আছিস? গাড়িতে। আজকে ইউএসএ ফিরলাম। এর মধ্যে কৃতিক আবার কারো ডিটেলস যাচ্ছে, এটা বের করে দিয়ে এখন বাসায় যাচ্ছি। তোদের জন্য আমার ডিটেকটিভ এজেন্সির জবটা আর বৈধ থাকলো না। দ্য গ্রেট হ্যাকার অর্ণব সায়ন্ত যদি বেস্ট ফ্রেন্ড হয়, তবে ফ্রেন্ড উইথ বেনিফিট কে না চাই বল? অর্ণব উচ্ছ্বাসিত গলায় বলল, চল না আজ সিনেমার হলে গিয়ে ফ্রেন্ড উইথ বেনিফিট মুভিটা দেখে আসি, শুধু তুই আর আমি। হেব্বি রোমান্টিক মুভি, আমি 10 বারেরও বেশি দেখেছি। তুই একটা নষ্ট। বিরক্ত হয়ে কল কেটে দিল এলিসা। এই ছেলে সারাক্ষণ মাখামাখো ভাব, কি করে এত নাম করা হ্যাকার হলো? তৎক্ষণাৎ ভাবনা শুধুই টান পড়ল ওর। অযাচিত মন বলল, ওয়েট, কৃতিক কার ডিটেলস চাইলো অর্ণবের কাছে? নতুন করে আবার কার সাথে ঝামেলা পাকাতে চাইছে ও?
ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা 7টা। কৃতিক মাত্রই বাড়িতে এসেছে। বেশভূষা দেখে মনে হচ্ছে বাইক রাইডিংয়ে গিয়েছিল সে। পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে হলরুমের মধ্যখানে পা রাখতেই দুপা নিজ গতিতে থমকে গেল ও। ভেতরে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ল অজানা লাবডুট। সেখানেই কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থেকে ধীর পায়ে এগিয়ে এলো সবচেয়ে কর্নারের কাউচের দিকে। ঘাড়টা সামান্য কাত করে মুখে একটা বাঁকে হাসি ঝুলিয়ে রেখে দেখতে লাগলো ঘুমন্ত মেয়েটাকে। এই মেয়েটা ওর চেনা, খুব চেনা। যেখানে মেয়েদের প্রতি তীব্র অনীহা ওর, সেখানে এই হাঁটুর বয়সী মেয়েটার প্রতি অদম্য আসক্তি। অথচ এই অনুভূতিগুলোকে কত বছর ধরে অস্বীকার করে যাচ্ছে ও। খুব সন্নিকটে একজনের উপস্থিতি স্পষ্ট, অথচ তখনও হলরুমের নরম গদিতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে ওরও। গভীর ঘুমে তলিয়ে থাকায় জামা কাপড়েরও হদিস নেই। প্লাজো টি শার্ট দুটোই জায়গা থেকে সরে গিয়ে শরীরের অর্ধেকাংশ উন্মুক্ত। হলরুমে জ্বালিয়ে রাখা বিস্তর ফকফকে সাদা আলোয় সে সবকিছুই কৃতিকের চোখে দৃশ্যমান। না চাইতেও এক ঝলক পা থেকে মাথা অবধি পরখ করলো ওরুকে। হুট করেই কেমন ঘোর লেগে এলো তো চোখে। নেশাগ্রস্তদের মতোই চোখ দুটো ঝাপসা লাগছে ওর। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বারবার জিভ দিয়ে শুকনো অধর ভিজিয়ে যাচ্ছে। চোখের সামনে শুয়ে থাকা অরুর লতানো নারী দেহের ভাঁজগুলো বড্ড আকর্ষণীয় লাগছে কৃতিকের চোখে। বয়সের তারতম্য, সম্পর্কের জটিলতা সবকিছু কয়েক মুহূর্তের জন্য ভুলতে বসেছে দ্য গ্রেট পার্সোনালিটি খ্যাত জায়ান কৃতিক চৌধুরী। মেয়ে মানুষে নাকি তার অ্যালার্জি। ভার্সিটির টিচার থেকে স্টুডেন্ট সবাই তো এটাই জানে, কিন্তু এখন এই মুহূর্তে এমন কেন হচ্ছে? 8 বছর আগে তৈরি হওয়া প্রণয় শক্তি কেনই বা হুট করে মাথাচাড়া দিয়ে উঠছে? তাহলে কি কৃতিক অরুকে নয়, বরং নিজ অনুভূতিকে ঘৃণা করে? সৎ মায়ের মেয়ের প্রতি এতটা দুর্বলতা কোনো সমাজই মেনে নেবে না। বাঙালি সমাজ তো একদমই নয়। তাই তো নিজে বাঙালি হয়েও বাঙালিদের প্রতি এত রাগ ওর। ভালোবাসায় আবার সমাজ কিসের? ধর্মে যার প্রাধান্য আছে, সমাজে তার স্বীকৃতি নেই কেন? ভেবে পায় না কৃতিক। এই মুহূর্তে ভাবতেও চায় না কোনো কিছু। ওর চোখে পৃথিবী এখানেই থমকে গিয়েছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে অরু শিওরে ধপ করে বসে পড়ে কৃতিক। ফ্লোরে উড়ুঝুড়ো হয়ে পড়ে থাকা লম্বা চুলগুলোর দিকে এক পলক গভীর দৃষ্টিতে তাকিয়ে ওর কানের কাছে এসে হিসিয়ে কৃতিক বলে, আবার কেন ফিরে এলি এই আতপোড়া জীবনে? বাকিটা পুড়িয়ে দিতে? তারপর একটা কপট হাসি খেলে গেল কৃতিকের ঠোঁটের কোণে। মুখটা আরো একটু সামনে বাড়িয়ে একই সুরে বলল, এবার যদি সত্যি তোর আসক্তি থেকে নিজেকে সামলাতে না পারি, তাহলে বিশ্বাস কর তুইও করবি। আমার দহনে পোড়াবো আমি তোকে। এখন তো আর ছোট নেই, তাহলে তুই কেন বেঁচে যাবি? এবার আর আমি একা নই, আমরা দুজনে মিলে প্রণয়াসক্ত হব। কৃতিক অযাচিত ঘোরের বসে আরো কিছু বলতে যাবে, তার আগেই ওর ঘুমের তালে একটু নড়ে চড়ে ওঠে। আকস্মাৎ সম্মিত ফিরে পেল কৃতিক। কি করছিল এটা? সঙ্গে সঙ্গে ওর দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলল ও। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ওয়ারড্রপ থেকে একটা লম্বা চাদর বের করে ছুঁড়ে মারল অরুর উন্মুক্ত গায়ে। এমনভাবে দূর থেকে ছুড়ল যেন অরুর শরীরে কোনো নোংরা লেগে আছে। গায়ে কাঁথা জাতীয় কিছুর উপস্থিতি টের পেয়ে সেটাকে ভালো মতো গায়ে পেঁচিয়ে অন্য পাশে হয়ে শুয়ে পড়ল অরু। সরু জায়গা হওয়াতে পাশ ঘুরতেই কাচের টি টেবিল থেকে ছোট বাইকের শোপিসটা পড়ে যাচ্ছিল মেঝেতে। তৎক্ষণাৎ সেটাকে ক্যাচ করে নিল কৃতিক। বাইকে বসা হেলমেট পরাদের ইঞ্চি সাইজের পুতুলটাকে চোখ পাকিয়ে হিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু মেক এ সাউন্ড। সেই সন্ধ্যায় গত ডুবে যাওয়া নরম সোফাতেই ঘুমিয়ে কাটিয়ে দেয় ওরু। যখন ঘুম ভাঙে তখন রাত 9:35। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। ঘুমের রেশ কাটিয়ে আড়মোড়ে ভেঙে উঠে বসতেই সেদিনের মতো বিশাল মনিটরের এক ফালি তীক্ষ্ণ আলো এসে চোখে লাগে অরুর। সেই আলোতে কৃতিকের উপস্থিতি স্পষ্ট। কানের উপর কানপট্টি নেয় বড় বড় হেডফোন লাগিয়ে নির্দ্বিধায় গেমের রিমোট কন্ট্রোলারটায় হাত নাড়িয়ে যাচ্ছে সে। পরনে বাইকারদের মতো ব্ল্যাক লেদার জ্যাকেট, যার সামনের দিকে চেইনটা পুরোপুরি খুলে ঘাট থেকে খানিকটা নামানো, যার দরুন ভেতরে পরিহিত কালো স্যান্ডো গেঞ্জিটাও দৃশ্যমান। তার উপর শরীরচর্চা করে কৃত্রিম উপায়ে বানানো অ্যাপসগুলোকে এইটুকুনি স্কিনি স্যান্ডো গেঞ্জি আড়াল করতে পারছে না মোটেই। অন্ধকারে বসে বসে আর চোখে এসবই দেখছিল ওরও। ঠিক তখনই রুমের লাইট জ্বলে সবকিছু আলোকিত হয়ে যায়।
আকস্মাৎ তীক্ষ্ণ আলো চোখে পড়ায় কপাল কুঁচকে চোখ দুটো খিচে বন্ধ করে নিল ওরু। হাঁ করে না থেকে মুখে লালা পরিষ্কার কর। সামনের মনিটরে ধ্যান রেখে বলল কৃতিক। চোখ বড় বড় করে কৃতিকের মুখের দিকে তাকালো ওরু। আগের মতোই ভাবলেশীন মুখশ্রী, তবে ওরু আর ভাবলেশীন হয়ে বসে থাকতে পারল না। হঠাৎ এরূপ পচানি খেয়ে ভ্যাবাচেকা হয়ে তৎক্ষণাৎ আলগোছে চুল বাঁধতে বাঁধতে দৌড়ে উপরে চলে গেল। তার কয়েক মুহূর্ত পরে আবারও নিচে নেমে অসহায় মুখ নিয়ে কৃতিকের সামনে এসে দাঁড়ায় অরু। কি সমস্যা? ভ্রুকুচকে প্রশ্ন ছড়ে কৃতিক। অরুর চোখে মুখে অসহায়ত্ব, কণ্ঠে কাঁদো কাঁদো ভাব। কোনোভাবে কান্না আটকে রেখে ও বলল, আপা এখনো বাড়ি ফেরেনি। প্রতিদিন তো সন্ধ্যায় ফিরে আসে, তা আমি কি করব? ভাবলেশীন জবাব কৃতিকে। আপনার ফোনটা একটু দিন, আপাকে কল করব। ল্যান্ডলাইন দিয়ে কর, নাম্বার জানি না তো। ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে ফোন বের করে অরুর হাতে দেয় কৃতিক। অরু কল করলো, একবার, দুইবার, তিনবার, তাও ধরল না অনু। এত রাত হয়ে গেছে, আপা ফিরছে না, কলও ধরছে না। অযাচিত ভয়রা যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল অরুকে। অজস্র খারাপ চিন্তায় পেটের মধ্যে নাড়ি ভুড়ি কেমন উগরে আসতে চাইছে, কিন্তু না, সেসবের বদলে উগরে আসলো কান্নারা। অনেক চেষ্টা করেও কৃতিকের সামনে স্থির থাকতে পারল না অরু। ধপ করে মেঝেতে বসে ফুপিয়ে কেঁদে উঠল। আবার সে একই কান্নার আওয়াজ। অরু কি বোঝে না? কোনো এক অজানা কারণে এই আওয়াজের ভেতরটা ছিঁড়ে যায় কৃতিকের। গলা কাটা মুরগির মতোই ছটফট করে ওঠে হৃদয়টা। ইচ্ছে করে সবকিছু ধ্বংস করে ফেলতে। ভেতরে যা হচ্ছে হোক, সেসবকে পাত্তা না দিয়ে আপাতত অরুকে রামধমক দিয়ে শুধালো কৃতিক। কি হয়েছে? ভ্যাবা করছিস কেন? অরু কাঁদতে কাঁদতে জবাব দেয়, আপা কল তুলছে না। এখানে আসার পর থেকেই আপা কেমন যেন ব্যস্ত হয়ে গিয়েছে। এখন আবার কলটাও ধরছে না। পার্ট টাইম জব করলে ব্যস্ত হবে না তো কি হবে? মুখ টিপে টিপে বলল কৃতিক। কিছু বলছেন? না। তুই কান্নাকাটি অফ কর, তোর কান্নার আওয়াজ বিরক্ত লাগে। আমি কাঁদলেও আপনার বিরক্ত লাগে, হাসলেও বিরক্ত লাগে? করবোটা কি আমি? চুপ করে থাকবি। ওরও তাই করল, চুপ হয়ে বসে রইল। এমনিতেই কৃতিকের সামনে কেটে ফেলেছে, এখন ভাবতেই কেমন লজ্জা করছে ওর। ও তো এতটাও বাচ্চা স্বভাবের মেয়ে নয়, যথেষ্ট স্ট্রং। ওর ভাবনার ছেদ ঘটে কৃতিকের আওয়াজে। আমি বের হয়ে আশেপাশে খুঁজে দেখছি, তুই থাক। ওরে একটু একটু হেঁচকি তুলে বলল, আমিও যাব, নিয়ে যান না। ম্যাকডোনাল্ডস ক্যাফেটেরিয়ার পার্কিং লটে গাড়ি পার্ক করে আশেপাশের রাস্তায় হাঁটছে কৃতিকার ওরও। ওভারসাইজ ডেনিমের পকেটে হাত ঢুকিয়ে গা ছাড়া ভাব নিয়ে হাঁটছে কৃতিক। দেখে মনে হচ্ছে ওর মধ্যে চিন্তার লেশমাত্র নেই। ওদিকে ওরু ভেবে পাচ্ছে না, হসপিটালে না গিয়ে ওকে এখানে কেন নিয়ে এলো পাগলা লোকটা? আপু তো হসপিটালে। ওরু বার কয়েক জিজ্ঞেস করছে আগ বাড়িয়ে, কিন্তু কৃতিকের সোজাসাপটা উত্তর, আশেপাশে খোঁজ, এখানেই পেয়ে যাবি। ওরু সেই তখন থেকে এদিক ওদিক হন্য হয়ে ছুটছে। সোডিয়ামের আলোয় যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষ নেই। ক্যাফেটাও বন্ধ হয়ে গিয়েছে খানিকক্ষণ আগে, অথচ অনুর দেখা নেই। আচ্ছা, তোর পেটের মাঝখানের তিলটা কি আসল? যখন ছোট ছিলি তখন তো দেখিনি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ওরু যখন অনুকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়, ঠিক তখনই কৃতিক জ্ঞানী ব্যক্তিদের মতো ভাবুক হয়ে এই ছাপটি প্রশ্নটা করে বসে। এই মুহূর্তে কৃতিকের কথায় ওরু ওর গোপন তিলকের খবর জানায় অবাক হবে, নাকি আহাম্মকের মতো প্রশ্ন করায় গিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারবে, ঠিক বুঝে উঠতে পারল না। যত যাই হোক, বয়সে ওর চেয়ে দ্বিগুণ বড় কৃতিক, তবে কিছু তো কথা শোনানোই যায়। সেই উদ্দেশ্যেই ঘুরে পেছনে এগিয়ে এলো অরু। তখনই উল্টো দিক থেকে ডাক পড়ল অনুর, অরু। অরু পেছনে চাইল, দেখলো খুঁড়িয়ে খুঁড়িয়ে এদিকে এগিয়ে আসছে আপা, তার সঙ্গে লম্বা মতো একটা ভাইয়া। অনুর হাত ধরে ওকে হাঁটতে সাহায্য করছে। অনুর ছোট্ট শরীরটা লোকটা শীতের কোট দিয়ে আবৃত। লোকটা কে? কি হয়? কেন বা অনুর হাতটা শক্ত করে ধরে রেখেছে? শেষে আপনি এই মুহূর্তে এক বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই অরুর। ও শুধু দেখছে ওর আপা ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ভালো করে। একদিক দিয়ে কৃতিক আর অরু এগিয়ে আসছে, অন্যদিক দিয়ে অনু আর প্রত্যয়। প্রত্যয় আর কৃতিকের চোখে চোখে কথা আদান প্রদান হলো বোধ করি। কয়েক মুহূর্তের মধ্যে অরু ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরল অনুর, উৎকণ্ঠা নিয়ে বলল, আপা, আমায় রেখে কোথায় গিয়েছিলি তুই? তোর চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই অচেনা দেশে আমার আপন বলতে কেউ নেই। অরুর কথায় কৃতিকের মেজাজ আকস্মাৎ তেড়ে উঠল। এইটুকু সামান্য কথায় রাগ লাগার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না কৃতিক।
তবুও কয়েক মুহূর্তের জন্য চোখের রং বদলালো ওর। আবারও সেই ভয়ানক তীক্ষ্ণ চাউনি। পরক্ষণেই প্রত্যয়ের সাথে চোখাচোখি হওয়ায় আবার তা দপ করেই নিভে গেল। পাছে এসে জড়ো হলো ঠোঁট গলিয়ে একটা রহস্যময় ক্রূর হাসি। সে হাসিতে সামিল হলো স্বয়ং প্রত্যয়। ওরা যে কি মনে করে হাসলো সেটা কেবল ওরাই ভালো জানে।